দেখো এখানে যে লেখা আছে দেখবে, দেখো ব্রঙ্কিওল লেখা আছে। প্রথমের পাইপটা যেটা দেখাচ্ছে সেটাকে ব্রঙ্কিওল লেখা আছে। ওই পাইপ থেকে যে পাইপটা আবার ব্রাঞ্চেস হয়ে যাচ্ছে সেগুলো ব্রঙ্কিওলস। এবং এখানে দেখো অ্যালভিওলার ডাক্ট আছে লেখা। অ্যালভিওলার ডাক্ট থেকে যে স্যাক গুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে। আর এই দিকে দেখো রেসপিরেটরি ইউনিট, যেমন আমরা পড়েছিলাম সেলের ক্ষেত্রে। সেল হচ্ছে আমাদের বায়োলজিক্যাল হিউম্যান বডির একটা বায়োলজিক্যাল, হিউম্যান বডি কেন যে কোনো অ্যানিম্যাল বডির হচ্ছে সেল বায়োলজিক্যাল ইউনিট হিসেবে ধরা হয়। ঠিক আছে। সেরকম রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রেসপিরেটরি ইউনিট হিসেবে এই পোর্শনটাকে ধরা হচ্ছে। এই পোর্শনের মধ্যে কি আছে? অ্যালভিওলাই, অ্যালভিওলার ডাক্ট এবং ক্যাপিলারিজ। আচ্ছা, ট্রাকিয়ার থেকে যে ব্রঙ্কিওলটা সৃষ্টি হচ্ছে এবং তার থেকে যে ব্রঙ্কি এবং ব্রঙ্কিওলটা সৃষ্টি হচ্ছে, তার দুপাশে দেখো দুই ধরনের ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। কি না, পালমোনারি আর্টারিয়াল ব্লাড এবং পালমোনারি ভেনাস ব্লাড। এই দেখো দুদিকে আমি জুম করে দেখাচ্ছি, পালমোনারি আর্টারিয়াল ব্লাড এবং পালমোনারি ভেনাস ব্লাড। ঠিক আছে। একটা ব্লাড ভেসেল ক্যারি করছে অক্সিজেনাস ব্লাড এবং একটা ব্লাড ভেসেল ক্যারি করছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড ভেসেলটা ক্যারি কি করছে না, অ্যালভিওলারের ওপর দেখো যেটা হচ্ছে যে আর্টেরিয়াল ব্লাড মানে অক্সিজেনেটেড ব্লাড, সেটা যে ভেনের মধ্যে মানে যে ক্যাপিলারির মধ্যে অক্সিজেনেটেড ব্লাড আছে সেটা দেখো অ্যালভিওলার উপর জড়িয়ে আছে। ঠিক আছে। ওই অ্যালভিওলার উপর কি আছে, আমরা এয়ার থেকে এক্সটার্নাল এয়ার থেকে মানে বাইরের যে পরিবেশ থেকে সেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি। সেটা মেনলি কোথায় যাচ্ছে, লাস্ট অ্যালভিওলারের মধ্যে যাচ্ছে, সেখানে অক্সিজেন আছে। সেইখান থেকে অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি আর্টারিয়াল ব্লাডের মধ্যে, অক্সিজেনেটেড এয়ারটা পালমোনারি আর্টারিয়াল ব্লাডের মধ্যে অক্সিজেনটা চলে আসছে। ঠিক আছে। এরপর এই যে আমাদের কার্বন ডাই অক্সাইডটা বাইরে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আমাদের হার্টে। এরপর আমরা যে কার্বন ডাই অক্সাইড CO2 যুক্ত যে ব্লাডটা হচ্ছে সেটা কিন্তু পালমোনারি ভেনাস ব্লাড। ভেনাস ব্লাড যেটা লেখা আছে এটার মধ্যে CO2 যুক্ত ব্লাড থাকছে। ঠিক আছে। এইটুকু জেনে রাখো। এরপর এখান থেকে মেন পয়েন্ট গুলো বলে দিচ্ছে। ফাইভ ফাইভ T5 এ ট্রাকিয়া ডিভাইডেড হয়ে যাচ্ছে প্রাইমারি ব্রঙ্ক এবং লেফট প্রাইমারি ব্রঙ্কাসে। ঠিক আছে। দেখো যে at T5 trachea divided into right primary bronchus and left primary bronchus. এটা কি ধরনের থাকছি, মানে কি ধরনের বলতে পারছি, কলিউমনার এপিথেলিয়াম টিস্যু থাকে। সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম সেল আর সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম টিস্যু, ওই সেল ওই টাইপসের সেলগুলো দিয়ে তৈরি হচ্ছে টিস্যু একটা। এটাই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে রাইট ব্রঙ্কাস হচ্ছে যে একটু ছোট হয় লেফট ব্রঙ্কাসের থেকে। ঠিক আছে। রাইট ব্রঙ্কাস একটু ছোট হয় কিন্তু ওটা বেশি ভাবে ব্রাঞ্চেস থাকে। রাইট ব্রঙ্কাসে কিন্তু বেশি ব্রাঞ্চেস থাকে। আর লেফট ব্রঙ্কাস হচ্ছে একটু লম্বা হয় কিন্তু ওটার মধ্যে বেশি ব্রাঞ্চেস ছড়িয়ে ছিটিয়ে থাকে না। এখানে দেখো লেখা আছে রাইট ব্রঙ্কাস ওয়াইডার শর্টার অ্যান্ড মোর ভার্টিক্যাল দ্যান দ্য লেফট ব্রঙ্কাস। ওটার ব্রাঞ্চেস গুলো বেশি থাকে। যেমন ধর একটা বট গাছের যেমন ব্রাঞ্চেস অনেক বেশি থাকে না, উপরের দিকে অনেক শাখা প্রশাখা থাকে, সেরকম রাইট ব্রঙ্কাসের ব্রাঞ্চেস গুলো অনেক বেশি থাকে কিন্তু লেফট ব্রঙ্কাসের ব্রাঞ্চেস গুলো অতটা বেশি থাকে না।
এটা হচ্ছে যে সরু সরু ব্রাঞ্চেস দিয়ে তৈরি হয়, কিন্তু এটা লম্বা হয় রাইট ব্রঙ্কাসের থেকে। এরপর চলে আসছি অ্যালভিওলাই। অ্যালভিওলাই মানে কোনগুলো? ওই স্ট্যাক লাইক স্ট্রাকচার গুলো, যেগুলো আঙ্গুর ফলের মতো বললাম সেটা। অ্যালভিওলাই আমাদের প্রতিটা লাংসে, দুটো লাংস থাকে লেফট এবং রাইট, প্রতি লাংসে অ্যাপ্রক্সিমেট কতগুলো অ্যালভিওলাই থাকে? 150 to 300 মিলিয়ন। 150 to 300 মিলিয়ন মানে 1 মিলিয়ন সমান কত লাখ? 1 মিলিয়ন সমান 1 লাখ। তাহলে 150 লাখ থেকে 350 আমাদের এক একটা ফুসফুসে অ্যালভিওলাই থাকছে, ঠিক আছে? তাহলে কত কোটি হচ্ছে? 150 লাখ 100 লাখ সমান 1 কোটি, ঠিক আছে? 1.5 করোড় থেকে 3 কোটি, ঠিক আছে? এটা ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখবে। 1.5 কোটি থেকে 3 কোটি অ্যালভিওলাই থাকে। অ্যালভিওলাই কি ধরনের সেল দিয়ে তৈরি হয়? স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? অ্যালভিওলাই কি টাইপসের সেল দিয়ে তৈরি হয়? স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। এগুলো কিন্তু নোট করবে, নোট না করলে এক্সামের আগে কিচ্ছু আর মনে থাকবে না। যদি ভাবো যে শুধুমাত্র ক্লাস টাইম দেখে চলে যাব, কোনো নোট করবো না, কিছু না, তাহলে কিন্তু এক্সামের আগে সামলাতে পারবে না। এরপর অ্যালভিওলাই 3 টাইপের সেল দিয়ে গঠিত, ঠিক আছে? 3 টাইপস অফ সেল, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 সেল। এই সেলগুলো 3 রকমের সেলের প্রতিটার আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? প্রথমে টাইপ 1 সেলের কি কাজ? ও র্যাপিড গ্যাস এক্সচেঞ্জে কাজ করে, মানে ও যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা যত দ্রুত হবে ও ওইটাকে সাপোর্ট করছে, ঠিক আছে? আমরা কখনো ধরো আমাদের যখন ভয় হয় বা আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমাদের শ্বাস প্রশ্বাস র্যাপিড হচ্ছে, সেই সময় এই সেলটা ওর অ্যাক্টিভিটি করছে। এরপর আছে টাইপ 2 সেল। টাইপ 2 সেল হচ্ছে যে সারফেক্টেন্ট প্রডিউস করে। সারফেক্টেন্টটা কি? সারফেক্টেন্ট হচ্ছে একটা কমপ্লেক্স অফ ফসফোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। টাইপ 2 সেল যেটা হচ্ছে যে ফর্ম করছে। সারফেক্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এর একটা মিশ্রণ, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 2 সেল দ্বারা সিক্রেশন হয়। কি বললাম? টাইপ 2 সেল হচ্ছে সারফেক্টেন্ট প্রডিউস করে। সারফেক্টেন্টে কি? ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন যে আছে, এই দুটো কেমিক্যালকে, মানে কেমিক্যাল মানে তোমরা এনজাইমও ধরতে পারো, এই দুটো জিনিসকে এ প্রডিউস করে এবং কি করে? অ্যালভিওলাইয়ের মধ্যে একটা যে টেনশন হয়, মানে ধরো অ্যালভিওলাইটা বেলুন যেমন আমরা ফোলালে বড় হচ্ছে, আবার তার থেকে বাতাসটা বেরিয়ে গেলে সেটা চুপসে যাচ্ছে, এই সারফেক্টেন্টটাকে প্রডিউস করে ও হচ্ছে অ্যালভিওলাই গুলো যেন কোলাপস না হয়ে যায়। সারাক্ষণ তো ধরো ফুসফুস তো সারাক্ষণই কাজ করে যাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, তো এই যে কাজটা করছে এই সারফেক্টেন্টটা প্রডিউস করে ও এই কাজটাকে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? কোলাপস হতে কখনো কখনো থেমে যেতে দিচ্ছে না, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা যায় হচ্ছে যে টাইপ আচ্ছা, টাইপ 1 সেল কি? ওয়ান সেল হচ্ছে যে এক্সাম্পল হিসেবে সব থেকে বেস্ট এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে আমরা যখন ওয়ার্কআউট করছি, কোনো হিউম্যান বিং ধরো ওয়ার্কআউট করছে, তখন তার যে
রেসপিরেশন রেটটা এটা অনেক বেশি বেড়ে যাচ্ছে না? তো এই সময়তে যেহেতু আমাদের ফুসফুসের ওয়ার্ক বেশি হচ্ছে, তাহলে অ্যালভিওলাইকে ওয়ার্ক কম বেশি অনেক বেশি করতে হচ্ছে, কারণ রেসপিরেটরি ইউনিট হিসেবে কাজ করছে। গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে, রেট বেড়ে গেলে র্যাপিড গ্যাস এক্সচেঞ্জটা টাইপ 1 সেল থেকে এটা মেনটেন করছে, ঠিক আছে? এরপর টাইপ 2 সেল কি করছে? এ ইউজ করছে, ঠিক আছে? সারফেক্টেন্ট প্রডিউস করছে। সারফেক্টেন্ট প্রডিউস করছে। সারফেক্টেন্টটা কি? সারফেক্টেন্টটা হচ্ছে ফসফোলিপিড গ্লাইকোপ্রোটিনের একটা কমপ্লেক্স, একটা মিশ্রণ, ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। এই সেলগুলো ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন একই সাথে সিক্রেট করছে, এবং এই ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনটা কি কাজ করছে অ্যালভিওলাইয়ের মধ্যে? হচ্ছে যে সারফেস টেনশনটা আছে, মনে করো একটা বেলুন যে বাড়ছে কমছে বাড়ছে কমছে, ঠিক আছে? মানে আমরা শ্বাস নিচ্ছি তখন বেলুনটা চুপসে যাচ্ছে, আবার শ্বাস মানে আমরা এয়ারটা ইনহেল করছি তখন বেলুনটা ফুলে যাচ্ছে, আবার এয়ারটা এক্সহেল করছি তখন বেলুনটা চুপসে যাচ্ছে। এই যে ক্রমাগত বেলুনটা বড় হওয়া এবং চুপসে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে যে এটা একটা সারফেস টেনশন, উপরের যে অংশটা সেটা তো বারবার স্ট্রেচ হচ্ছে এবং চুপসে যাচ্ছে, স্ট্রেচ হচ্ছে এবং চুপসে যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা সারফেস টেনশনটা, এই দুটো মিশ্রণকে ও প্রডিউস করে এই সারফেস টেনশনটাকে মানে এই সারফেস টেনশনটাকে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটুকুই টেনশনটাকে হচ্ছে যে মেনটেন করছে, এবং অ্যালভিওলাইটাকে কোলাপস করতে দিচ্ছে না। এই যে কাজটা করছে ক্রমাগত, অ্যালভিওলাই তো ধরো টায়ার্ড হয়ে পড়ছে না, এ সেই জিনিসটাকে কলাপস হতে দিচ্ছে না, বা টায়ার্ড যে হয়ে যাচ্ছে তখন আবার সে এনার্জি দিয়ে দিচ্ছে, তাই সে আর থেমে যাচ্ছে না, আমাদের ফুসফুস আর থেমে যাচ্ছে না। বোঝা গেছে? আমি মেসেজ গুলো দেখছি, তোমরা সাউন্ড শোনা যাচ্ছে না, তারপরে কে কিচ্ছু শোনা যায়নি এতক্ষণ যা বলেছি? নি যখন আমি পেজটা শো করছি তখন শোনা যাচ্ছে না। মাঝে মধ্যে একটু তো ব্রেক করবেই, বলো? এটা তো করাচ্ছি না, মাঝে মধ্যে একটু ব্রেক করবে, কিন্তু সেটা তোমাদেরকে একটুখানি যদি ফলো করো করতে, আমি পেজে যেগুলো লেখা আছে সেগুলোই তোমাদেরকে পড়াচ্ছি, এমন কিছু নয় যে এক্সট্রা পড়াচ্ছি। এক্সট্রা পড়ালে সেগুলো আমি ছবি দিয়ে দেবো। 3 নম্বরটা কি বললেন? 3 নম্বরে আমি এখনো যাইনি, ওরা বলছে যে শুনতে পাচ্ছি না। আমি এই পিডিএফটা অলরেডি তোমাদেরকে দিয়েছি, স্ক্রিনটা অফ করে দেবো, ঠিক আছে? স্ক্রিনটা অফ করে দেখো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা,
শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একবার অফ করে আবার জয়েন করছি, ঠিক আছে? আজকে যেটা টপিকটা পড়াচ্ছি আমাকে স্ক্রিন শেয়ার করতেই হবে, কারণ স্ক্রিন শেয়ার না করলে আমি বোঝাতে পারবো না। এরপর রেসপিরেশনটা আছে, ওখানে টিভি, অনেকগুলো অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে? ইআরভি, আইআরভি, এই জিনিসগুলো। সবার শোনা যাচ্ছে? ওকে। দেখো, তোমরা তো সবাই একই জায়গা থেকে নও। পুরো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে এখান থেকে অন হয়েছে, ঠিক আছে? তো কারো নেটওয়ার্ক প্রবলেম স্পেশালি হতেই পারে, কারো দেখতে সমস্যা হতে পারে, শুনতে সমস্যা হতে পারে। একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা নিজেদেরকেও করতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, ম্যাডাম যদি বলছে যেটা ভয়েসটা যেখানে ব্রেক হয়ে গেল, আমি সেটা চোখে দেখতে পাচ্ছি, এই লাইনটা লেখা আছে, বা এই লাইনটা আমার একটু একটু দেখতে অসুবিধা হচ্ছে, ম্যাডাম যেটা বলছে সেটা এই লাইনের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ তোমরা যদি আহ কোনো না কোনো প্রবলেম করতেই থাকো, তাহলে আমি ক্লাসটা এগোতেই পারছি না, এইভাবে সিলেবাস শেষ হবে না, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি ক্ষতিটা তোমাদেরই হবে। সিলেবাস না শেষ হলে তখন দেখবে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, অথচ সিলেবাস শেষ হচ্ছে না, তাড়াহুড়ো। কারণ এক্সামের অন্তত পক্ষে কিছুদিন আগে হলেও তোমাদেরকে সিলেবাস কমপ্লিট করে তোমরা এমসিকিউ কোশ্চেন গুলোকে মানে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়েদার খারাপের জন্য হতে পারে, কারণ মেঘলা ওয়েদার আছে না। আমি যেখানে আছি সেখানে মেঘলা ওয়েদার। তো এটা হচ্ছে এই জন্য আমি ক্লাসগুলো মর্নিং এই নেওয়ার চেষ্টা করছি, কারণ মর্নিং এ সব থেকে বেশি পারফেক্ট তোমার ইন্টারনেট থাকে, স্পিডে ইন্টারনেট থাকে। তো এই কারণে, ঠিক আছে? তো আমি যদি না এগোতে পারি এরকম ভাবে প্রতিটা ক্লাসে, তাহলে কিন্তু অসুবিধা আছে। আমি রেকর্ডিং করছি, আমি স্ক্রিনও দেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদেরকে একটু বুঝে নিতে হবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, কার কাছে কি কি বই আছে বলো তো? যে কোনো একটা বই নিয়ে বসো, একটা খাতা পেন নিয়ে বসো। আমি দুবার করে রিপিট করছি জিনিসটা। এটাও যদি মানে তাও যদি কেউ ফলো করতে না পারো, তাহলে গ্রুপ আছে তোমাদের, সেই গ্রুপে গিয়ে পর রিকোয়েস্ট করবে যে সব থেকে ভালো নোট করতে পেরেছে, সে কিন্তু একটু ওদেরকে নোটটা শেয়ার করে দেবে, ঠিক আছে? আমি যে মেন মেন পয়েন্ট গুলো বলছি সেগুলো যে নোট করছে সে শেয়ার করে দেবে। সবার কাছে মোটামুটি পিয়াজ যাদব আছে নাকি? পিয়াজ যাদব মিশন হাই, হ্যাঁ। আর টার্গেট হাই। টার্গেট হাই সবার কাছে থাকা দরকার, আমার মনে হয় সবাই মোটামুটি টার্গেট হাইটা কেনে। টার্গেট হাই না কিনলেও পিয়াজ যাদবটা তো কেনেই। হ্যাঁ, রওশন উইলসনও খুব ভালো বই, এটাতেও খুব ভালো তোমার স্ট্রাকচার গুলো আছে। অ্যানাটমি ফিজিওলজির জন্য রওশন উইলসন কিন্তু খুব ভালো বই। ঠিক আছে, তো তোমরা এই বইগুলো সামনে একটু রাখবে, দেখবে কোনো একটা টপিক হয়তো মিস, মানে কোনো একটা পয়েন্ট হয়তো মিস গেছে, কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট বিভিন্ন বইতে কমন পেয়েই যাবে, ঠিক আছে? আমি স্টার্ট করছি, হ্যাঁ।
আচ্ছা, এখন টার্গেট হাই বা প্রিয়া যাদব কিনে কোনো লাভ নেই, ঠিক আছে? যার কাছে যে বইটা আছে সেই বইটা ফলো করার চেষ্টা করো। সেইটা কমপ্লিট হয়ে গেলে তোমার যদি মনে হয় এটা আমার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, আমি এর থেকে আরো ভালো ইনফরমেশন আমি অন্য কোথা থেকে পেতে পারি বা আমার ক্যাপাসিটিতে আছে আমি আরো অন্য পড়ার জন্য, তো তখন সে বই কিনতেই পারে, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে অন্য কোনো বই কিনে বা 4-5টা বই কিনে একসাথে কোনো লাভ নেই। একটা বই ফলো করো, দেখো ওটাতে বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? প্লুরাল ক্যাভিটিতে ছিলাম, ঠিক আছে? প্লুরাল ক্যাভিটি হেডিং করবে। এরপর আসছি প্লুরাল ক্যাভিটিকে আরেকটা কি অন্য নাম বলা হয়, এটাকে অলসো কল্ড অ্যাজ প্লুরা, প্লুরাও বলা হয়ে থাকে। হচ্ছে ইনফ্লামেশন অফ প্লুরা ইজ নোন অ্যাজ প্লুরিসি, প্লুরিসি, ঠিক আছে? প্লুরা ইনফ্লামেশনকে কি বলা হয়? প্লুরিসি, এটা লিখে রাখবে। এরপর এটা সহজ কোশ্চেনের মধ্যে আসলে একটা কমন সেন্স দিয়েও তোমরা বলতে পারবে যে প্লুরাল মধ্যে কি ফিল্ড থাকে, প্লুরাল মধ্যে কি ধরনের তোমার ফ্লুইড দিয়ে ভর্তি থাকে, সেটা হচ্ছে প্লুরাল ফ্লুইড। এটা তো হচ্ছে যে নর্মাল জিনিস। এরপর হচ্ছে প্লুরাল মধ্যে নর্মালি কিন্তু এয়ার থাকে, ঠিক আছে? যদি হচ্ছে যে আচ্ছা সরি, নর্মালি কিন্তু এয়ার থাকে না, ফ্লুইড থাকে, ঠিক আছে? প্লুরাল ফ্লুইড দিয়ে থাকে। এবার যদি প্লুরাল ফ্লুইডের জায়গায় এয়ার থাকে তখন সেটাকে কি বলা হচ্ছে? নিউমোথোরাক্স। প্লুরাল ফ্লুইড না থেকে যদি সেখানে এয়ার ফিল হয়ে থাকে তখন সেটাকে কি বলছে? নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স কিন্তু কোশ্চেনে আসে। এর দুটো লেয়ার আছে, প্লুরাল ক্যাভিটির মধ্যে দুটো লেয়ার আছে, ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা। দুটো লেয়ার কি কি? ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা। একটা হচ্ছে যে যে স্যাকগুলো আছে আমাদের ফ্লুইড অ্যালভিওলাইয়ের যে স্যাকগুলো আছে সেটাকে ওপর থেকে ঢেকে রাখে, এবং আরেকটা হচ্ছে কি, যে ডায়াফ্রামের লেয়ার হয়ে থাকে, ঠিক আছে? থোরাসিক সারফেস যেটা আছে আমাদের চেস্টের নিচে যে সারফেসটা আছে সেটাকে ইন্টারনালি ও ছড়িয়ে থাকে সেটার উপর, যেটা হচ্ছে প্যারাইটাল প্লুরা যেটা বললাম সেটা ইন্টারনালি আমাদের থোরাসিক যে সারফেসটা আছে তার নিচে কিন্তু ও চাদরের মতো বিছিয়ে আছে, আর তার মাঝে একটা স্পেস থাকছে সেটা হচ্ছে যে প্লুরাল ফ্লুইড দিয়ে ফিল থাকছে। তারপরে যে লেয়ারটা আছে, আমরা আউটসাইড থেকে ইনসাইডের দিকে যদি যাই তো সেটা হচ্ছে ভিসেরাল প্লুরা। এটা হচ্ছে যে লাংসের উপর প্রত্যেকটা লোবকে, এটা হচ্ছে যে ছড়িয়ে আছে, প্রত্যেকটা লোবের উপর এটা ছড়িয়ে আছে, ঠিক আছে? এরপর আমরা আসছি রেসপিরেশন। রেসপিরেশনটা আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটার থেকে পড়াচ্ছি না, অন্য জায়গা থেকে পড়াচ্ছি, তোমরা একটু ফলো করার চেষ্টা করো, সেরকম কিছু নেই। রেসপিরেশন হচ্ছে টু টাইপ, ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন। রেসপিরেশন টু টাইপ, ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন। ঠিক আছে? ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল রেসপিরেশন কাকে বলছি? যেটা হচ্ছে আমাদের ব্লাড এবং সেল টিস্যুর মধ্যে হচ্ছে, ঠিক আছে? ব্লাড এবং সেল টিস্যুর মধ্যে কোনটা হচ্ছে? যেটা আমি এখানে ছবিতে দেখিয়েছিলাম, খানিকটা বোঝানোর চেষ্টা করেছি। এই যে লাস্ট পোর্শনে দেখবে একটা, এই মাত্র একটা ছবি দেখানোর চেষ্টা করলাম, ওই অ্যালভিওলাই গুলোর মধ্যে থেকে হচ্ছে ক্যাপিলারি গুলো যাচ্ছে না, অ্যালভিওলাই আর ক্যাপিলারি যেখানটা আছে সেখানে হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে ওইটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন, ঠিক আছে?
ওইটা হলো ইন্টারনাল রেসপিরেশন। আর এক্সটার্নাল রেসপিরেশন কোনটা বলছি, যেটা হচ্ছে আমরা বাই নোজ আমরা বাইরের এয়ারটাকে ফুসফুসের মধ্যে ইনহেল করছি, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেসপিরেশন। খানিকটা এই যে লাংসে যাচ্ছে, বাইরের এয়ারটা লাংসে যাচ্ছে, লাংস অব্দি গিয়ে যে ব্লাডের সংস্পর্শে আসছে, এই অবধি আমরা এক্সটার্নাল রেসপিরেশনটাকে ধরতে পারি, ঠিক আছে। এরপর এই যে অ্যালভিওলাইয়ের সাথে যে ব্লাডের বা সেল টিস্যুর হচ্ছে যে যে আদান প্রদানটা, গ্যাসিয়াস আদান প্রদান কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের, সেই জিনিসটাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। এরপর আসছি রেসপিরেশনের মধ্যে কি আছে, ব্রিদিং। ব্রিদিং কাকে বলছি, এটা নর্মাল জিনিস। ব্রিদিং হচ্ছে যে এয়ারটাকে নেওয়া এবং কার্বন ডাই অক্সাইডটাকে ভেতর থেকে ছাড়া। আমাদের র এয়ারটাকে বাইরে থেকে নেওয়া এবং ভেতরের ফুসফুস থেকে আমাদের ভেতরের যে কার্বন ডাই অক্সাইডটা সেটাকে বাইরের এয়ারের মধ্যে মানে ছেড়ে দেওয়া, সেটাকে বলছে ব্রিদিং। এই পুরো প্রসেসটাকে বলছে ব্রিদিং। এখানে হচ্ছে কটা ফেজ থাকে, ফেজেস হচ্ছে দুটো ফেজ থাকছে, ইনহেলেশন এবং এক্সহেলেশন। রেসপিরেশন বললাম ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন। এরপরে আসছি ব্রিদিং। রেসপিরেশনের মধ্যেই আছে ব্রিদিং। ব্রিদিং কি, ব্রিদিং এর হচ্ছে দুটো ফেজ আছে, ইনহেলেশন এবং এক্সহেলেশন। ইনহেলেশন মানে আমরা যেটা এয়ারটাকে নিয়ে নিচ্ছি, এটা শ্বাসটা নিয়ে নিলাম পুরোটা, সেটা হচ্ছে যে এরপরে এই যে নিঃশ্বাসটা যাচ্ছে আমাদের ভেতরে, সেটা হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে ক্যাপিলারির মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে। এরপর সেই যে কার্বন ডাই অক্সাইডটা যে ভেতর থেকে আমরা বাইরে ছেড়ে দিচ্ছি, সেটাকে বলছে এক্সহেলেশন, ঠিক আছে। এইটাকে বলছে ব্রিদিং। এই যে পুরো ইনহেল করলাম এবং এক্সহেল করলাম, এটাকে বলা হচ্ছে ব্রিদিং, ঠিক আছে। এই অবধি হয়েছে, বোঝা গেছে। ব্রিদিংটা বলছি যে আমরা যে বাইরের বাতাসটাকে ইনহেল করছি মানে নিচ্ছি, এই যে নাক দিয়ে একবার শ্বাসটা বাইরে থেকে শ্বাসটা নাও পুরোটা, দেখো তোমার চেস্ট ফিল হবে। এই যে আমরা বাইরে থেকে এয়ারটা নিলাম পুরোটা, সেটাকে বলছে ইনহেলেশন। এবং এই যে পুরো এয়ারটা নিচ্ছি সেটাকে ছাড়াটাকে বলছে এক্সহেলেশন। এই যে ইনহেলেশন প্লাস এক্সহেলেশন হচ্ছে ব্রিদিং, বোঝা গেছে। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বললাম সেটা কেউ এক্সপ্লেন করতে পারবে? এক্সটার্নাল রেসপিরেশন। আচ্ছা, এক্সটার্নাল রেসপিরেশন যেটা বললাম সেটা হচ্ছে আমরা বাইরে থেকে যে এয়ারটা নিচ্ছি সেইটা লাংসের মধ্যে যাচ্ছে এবং যে ব্লাড ক্যাপিলারি গুলো আছে আমাদের অ্যালভিওলারের উপর ছড়িয়ে আছে বললাম না এইমাত্র, সেই ক্যাপিলারির সংস্পর্শে যে যাচ্ছে, ব্লাডের সংস্পর্শে, এই অবধি বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। মানে এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল মানে কি, বাইরের জিনিস, বাইরের এয়ারটাকে আমরা ব্লাড ক্যাপিলারির মধ্যে যে টাচ হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশনটা বুঝতে পেরেছো, ব্লাড এবং সেল টিস্যুর মধ্যে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা, সেইটাকে বলা হচ্ছে মানে ভেতরের যে রেসপিরেশন। এতক্ষণ যেটা বললাম সেটা কেউ এক্সপ্লেন করতে পারবে? বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, আমরা আজকে যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে ব্রঙ্কি থেকেই বলছি। ট্রাকিয়া থেকে যে পাইপলাইন স্ট্রাকচারটা ফিফথ থোরাসিক ভার্টিব্রাতে লাংসে ঢুকছে, সেটা হচ্ছে মেন ব্রঙ্কি। মেন ব্রঙ্কি থেকে যে ব্রাঞ্চেস আছে সেগুলোকে আমরা লিঙ্গুলার ডিভিশন অফ ব্রঙ্কি বলে থাকি। ব্রঙ্কি থেকে যে বাবল স্ট্রাকচার গুলো হয় সেটা হচ্ছে ব্রঙ্কিওলস।
ব্রঙ্কিওলস এর ভিতরে থাকছে অ্যালভিওলাই। ওয়াল অফ দ্য রেসপিরেটরি ইউনিট যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল সেল লেয়ার অফ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। রাইট ব্রঙ্কাসে বেশি ব্রাঞ্চ থাকে আর একটু ছোট হয়, আর লেফট ব্রঙ্কাসটা লম্বা হয় কিন্তু এটার মধ্যে ব্রাঞ্চ কম থাকে। এরপর হচ্ছে অ্যালভিওলাই। একটা লাংস এর মধ্যে 1.5 কোটি থেকে 3 কোটি অব্দি অ্যালভিওলাই থাকে। স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয়। এটা 3টে টাইপ হয়। টাইপ 1 যেটা র্যাপিড গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে, যেমন হচ্ছে যখন আমাদের ওয়ার্কআউট করছি আমরা, তখন যে র্যাপিড গ্যাস এক্সচেঞ্জ হয় সেটাতে হেল্প করে। টাইপ 2 হচ্ছে সারফেক্টেন্ট প্রডিউস করে, যেমন হচ্ছে ফসফোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এই দুটো মিশ্রিত একটা সারফেক্টেন্টকে সিক্রেট করে, এবং অ্যালভিওলাই যেন কখনো কোল্যাপস না হয়, মানে চুপসে যেন না যায়, সেটাকে মেনটেন করে। এরপরে প্লুরাল ক্যাভিটি। টাইপ 3টা ম্যাম আপনি এখনো বলেননি। আর এরপরে বলেছিলেন প্লুরাল ক্যাভিটি, যেটা হচ্ছে প্লুরাল ক্যাভিটির যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হ্যাঁ, প্লুরাল ক্যাভিটির যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা সেটাকে প্লুরেসি বলে থাকি। প্লুরাতে প্লুরাল ফ্লুইড থাকে, যদি কখনো এয়ার থেকে থাকে তাহলে তাকে আমরা নিউমোথোরাক্স বলি। প্লুরাল ক্যাভিটির দুটো ভাগ আছে, লেয়ার আছে, যেটা হচ্ছে ভিসকেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা। এরপরে রেসপিরেশনের মধ্যে হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা হচ্ছে সেটাকে রেসপিরেশন বলে। ইন্টারনাল রেসপিরেশন হয় আর এক্সটার্নাল রেসপিরেশন হয়। এরপর ব্রিদিং হচ্ছে যে এয়ারটা আমরা এনভায়রনমেন্ট থেকে নিচ্ছি এবং লাংস থেকে যেটা আমরা এক্সেল করে দিচ্ছি, এই পুরো প্রসেসটাকে ব্রিদিং বলে। দুটো ফেজ, একটা হচ্ছে ইন্সপিরেশন, একটা এক্সপিরেশন, বা ইনহেলেশন বা এক্সেলেশন। ইনহেলেশনের বা ইন্সপিরেশনের টাইম হচ্ছে 2 সেকেন্ড, আর এক্সপিরেশন বা এক্সেলেশনের টাইমটা হচ্ছে 3 সেকেন্ড। বা খুব সুন্দর বলেছে। তোমার নাম কি? অন্তরা নাকি? হ্যাঁ ম্যাম, অন্তরা। খুব সুন্দর বলেছে। আমার টাইপ 3টা বলতে বলতে গিয়ে ওই ফোনটা কেটে গেল, মানে কেটে দিলাম, এক্সিট করেছিলাম, তাই জন্য টাইপ 3টা বলা হয়নি। টাইপ 3টা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, টাইপ 3 সেলস এর মধ্যে অ্যালভিওলার যে টাইপ 3 সেলস, সেটার মধ্যে আছে অ্যালভিওলার ম্যাক্রোফাজেস। ম্যাক্রোফাজেস আমরা আগেই পড়েছিলাম সেল। ম্যাক্রোফাজ সেল কি করে? ম্যাক্রোফাজ সেল হচ্ছে যে কোনো, শুধুমাত্র ডাস্ট নয়, এখানে ডাস্ট সেল লেখা আছে, মানে ডাস্ট সেল, সরি, অ্যালভিওলার ম্যাক্রোফাজকে ডাস্ট সেল বলা হচ্ছে। শুধুমাত্র ডাস্ট নয়, ঠিক আছে, যে কোনো বহিরাগত, ধরো আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন বালির যে কণা আছে বা কোনো ডাস্ট পার্টিকেল আছে বা কোনো এয়ারের মধ্যে এত কিছু জীবাণু আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, তার সাথে যে কোনো কিছু, মানে এয়ারে, এক্সটার্নাল এয়ারের মধ্যে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখতে পাবো আমাদের সামনে কত কিছু ছড়িয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? সেই যে যে বাইরের এক্সটার্নাল যে ফরেন বডিজ গুলো আমাদের নাকে আমরা ইনহেল করছি নাক দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজেস হিসেবে কাজ করে। ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই সেলটা কি করে, ওদেরকে এনগালফ করে নেয়। যেরকম ওই আগে সেলে পড়িয়েছিলাম, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিন্তু আমাদের শরীরে যেখানেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হোক না কেন, ওই একই প্রসেস। ও এই ডাস্ট পার্টিকেল হোক বা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা এক্সটার্নাল যে কোনো কিছু, সেটাকে ও এনগালফ করে নিচ্ছে, মানে খেয়ে ফেলছে, এবং সেটাকে ও নিজের মধ্যে রেখে সেটাকে ডাইজেস্ট করেছে, মানে ওটাকে ধ্বংস করে দিচ্ছে। এই সেলটা নিজের মধ্যে ওই জিনিসটাকে আহ খেয়ে নিয়ে পর ওটাকে নিজের মধ্যে গুঁড়ো করে দিচ্ছে, ঠিক আছে, সেটাকে নষ্ট করে দিল। এইটা হচ্ছে টাইপ 3 সেলের অ্যালভিওলার ম্যাক্রোফাজের এটাই কাজ। বোঝা গেছে? টাইপ 3 সেলটা বোঝা গেছে? হুম। এরপর আসছি
লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি, ঠিক আছে? রেসপিরেশনের মধ্যে লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস যেটা আছে সেটা, আমি যে ছবিটা দেখাচ্ছি সেটা দেখা যাচ্ছে তো ঠিক করে? এইটা হচ্ছে যে তোমরা ফলো করো। লাং ভলিউম এবং ক্যাপাসিটির মধ্যে কি কি আছে? টিভি, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম। যাদের কাছে টার্গেট হাই আছে 324 পেজ। টাইডাল ভলিউম আমরা কোনটাকে বলছি? আমরা যে পরিমাণ এয়ারটা মানে বাইরে থেকে যে পরিমাণ এয়ারটাকে আমরা একটা নর্মাল যখন, যেমন আমি ধরো এখন তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি কথা বলার সময় তো নিঃশ্বাস নিচ্ছি, এটা আমার নর্মাল রেসপিরেশন, ঠিক আছে? যে পরিমাণ এয়ার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ইনহেল করছি, ঠিক আছে, যে পরিমাণ এয়ার আমি বায়ু থেকে নিচ্ছি, সেইটুকু এয়ারকে আমাদের কি বলছে? টাইডাল ভলিউম। এই দেখো, যদি এই কার্ভটাকে একটু বোঝার চেষ্টা করো। এই যে কার্ভটা আছে, এই কার্ভটা যেটা যাচ্ছে, একবার এই যে শ্বাসটা নিলাম, ছেড়ে দিলাম, একবার এই যে ট্রায়াঙ্গুলের যে শেপটা না, এটা তৈরি হলো। তারপর আবার শ্বাস নিচ্ছি, উঠছে, আবার ছেড়ে দিলাম, এটা নেমে গেল। আবার শ্বাস নিচ্ছি, উঠছে, আবার ছেড়ে দিলাম, নেমে গেল। প্রথম থেকে এই যে কার্ভটা আছে না, এটাকে একটা নর্মাল রেসপিরেশন হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে? টাইডাল ভলিউম হচ্ছে এটাই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যে শ্বাসটা নিচ্ছি একবার, আবার ছেড়ে দিচ্ছি নর্মালি, ঠিক আছে? এটাতে আমার চেস্ট খুব বেশি ফুলে উঠছে না, ঠিক আছে? খুব বেশি আমার মানে থোরাসিক ক্যাভিটিতে আমার খুব বেশি এয়ার ফিল হচ্ছে না। এই জিনিসটাকে বলছে টাইডাল ভলিউম। একটা নর্মাল ব্রিদিং যেটা আমরা নিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি সেটাকে বলছে টাইডাল ভলিউম, ঠিক আছে? অ্যামাউন্ট অফ এয়ার ইনহেল ডিউরিং এ নর্মাল এক্সেল ব্রিদিং, ঠিক আছে? ইনহেলেশন এবং এক্সেলেশন, নেওয়া এবং ছাড়াটাকে, এইটার পরিমাণ কত? 500 ml। একজন অ্যাডাল্ট মানুষের অ্যাপ্রক্সিমেটলি একটা নিঃশ্বাসে ইনহেলেশন এবং এক্সেলেশনে কত ml এয়ার নেওয়া হয় এবং ছাড়া হয়? টোটালটা 500 ml। বোঝা গেছে? ওকে, সবাই বুঝতে পেরেছে? আমি পরেরটায় যাই। হ্যাঁ, এরপর আসছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, IRV। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম দেখো এখানটায় লেখা আছে ওপরে, একদম যে বড় কার্ভটা যাচ্ছে না উপরের দিকে, সেটা। এরপর ধরো আমরা নর্মালি একটা ব্রিদিং নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, হলো। এই যে একবার যে ছেড়ে দিলাম, ছাড়লাম নর্মাল রেসপিরেশনে, তোমরা সবাই ট্রাই করো, ঠিক আছে? নর্মাল রেসপিরেশন নিতে নিতে আমরা ছেড়ে দিলাম। এরপর আমার কিন্তু নর্মালি আমি ছেড়েছি, যেটা এখন আর কিন্তু নিচ্ছি না। এরপর আমি যেটা নেব, ফোর্সফুলি নেব, এরম ভাবে শ্বাসটা পুরোটা নেব, ঠিক আছে? ফোর্সফুলি আমি নিলাম, যতটা অবধি আমি নিতে পারবো, যতটা আমি ফোর্সে নিতে পারবো, নিয়ে পরে ধরে রাখো, ঠিক আছে? যতটা আমি ফোর্সফুলি নিতে পারলাম নিয়েছি, এরপর আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম, নর্মালি আমার ছাড়া হয়ে গেছে, ঠিক আছে? নিচের কার্ভ অব্দি যাবো না, কিন্তু ওটা কিন্তু ERV এর মধ্যে চলে আসে। নর্মালি আমরা ছাড়বো যেটা, সেইটাকে বলে মানে ফোর্সফুলি আমি নিয়েছি, এবং যে ফোর্সফুলি যে এয়ারটা নিয়েছি সেটা আমরা নর্মালি যেভাবে ছাড়ছি, সেই বড় ত্রিভুজের যে জায়গাটা, ওইটাকে আমরা বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে? Quantity of the air that can be forcibly inspired after a normal tidal inspiration. একটা নর্মাল টাইডাল ইন্সপিরেশন হয়েছে, তোমার টাইডাল ভলিউম যেটাকে বলেছিলাম ইন্সপিরেশন হয়েছে, সেটার পরে একটা ফোর্সফুলি আমি বাতাসটাকে নিলাম, সেটাকে ধরলাম, মানে বোঝানোর জন্য, ধরার কোনো দরকার নেই, বোঝানোর জন্য সেটাকে আবার আস্তে আস্তে যেটা আমি ছেড়ে দিচ্ছি, সেইটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার পরিমাণ কত হয়? 3000 ml, 3000 ml। এটার পরিমাণ কত হচ্ছে? 3000 ml। এরপরে আসছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সবাই আমার কথা শুনতে পাচ্ছে এবং স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, এরপর আসছি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম।
এই যে নর্মাল আমরা ব্রিদিংটা নিলাম বললাম, সেইটার পরে যেটা ছেড়েছি, ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম অব্দি আমরা আছি, ছেড়ে দিয়েছি। এবার ছাড়ার পরেও আমরা ফোর্সফুলি যে জিনিসটা ছাড়ার পরেও তোমার লাংসের মধ্যে খানিকটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এই যে ফোর্সফুলি আমরা ছাড়ার পরেও দেখো খানিকটা আমরা ফোর্সফুলি ছাড়তে পারবো, এরকম ভাবে পুরোটা আমরা ফোর্সফুলি আমরা কিছুটা ছাড়তে পারবো এয়ার। সেই যে ফোর্সফুলি আমরা ছেড়েছি এবং খানিকটা নর্মালি আমরা নেব, ফোর্সফুলি আগেরটা কি হয়েছিল, ফোর্সফুলি নেওয়া এবং নর্মালি ছাড়া। এটা কিন্তু ফোর্সফুলি ছাড়া এবং নর্মালি নেওয়া, যেন আমার চেস্ট যেন আমার থোরাসিক ক্যাভিটি যেন না ওঠে, আমি নর্মালি নেব, ঠিক আছে? ছাড়ার পরে আমি নর্মালি নেব, সেইটাকে কি বলছে, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইআরভি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসে। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ফুল ফর্ম ধরতে পারে, ইআরভির ফুল ফর্ম, ইআরভি কি, ইআরভি হচ্ছে যে কোয়ান্টিটি কত, ঠিক আছে, কতটা কি, ইআরভি কে এক্সপ্লেন করো, 4টে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, পুরো গুলিয়ে যাবে জিনিসটা, কিন্তু খুব ভালোভাবে বোঝো। 4টে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, যে কোনটা তোমাকে আইআরভির এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, টিভির এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, ইআরভির এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিতে হবে যে ইআরভি কোনটা, ঠিক আছে? তো এই যে ফোর্সফুলি আমরা ছাড়লাম এবং নর্মালি আমরা একটা ফিল করছে, লাংস নর্মালি যেটা ফিল করছে এয়ার দিয়ে, সেটাকে বলছি ইআরভি। মানে হ্যাঁ, সেইটার কত নর্মাল ভলিউম কত, সেটার 1100, ঠিক আছে? 1100 ml সেটার নর্মাল ভলিউম, বোঝা গেছে? এরপর আসছি আরভি, রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমটা কি, এখানে দেখো আসছে। রেসিডুয়াল ভলিউম হচ্ছে আমরা ফোর্সফুলি যেটা বের করে দিচ্ছি বললাম ইআরভিতে, তারপরেও লাংসে যে হচ্ছে যে জায়গাটা থেকে যাচ্ছে লাংসের মধ্যে, তারপরেও কিন্তু স্পেস থেকে যাচ্ছে, যেটা আমরা যে এয়ারটাকে আমরা কখনোই বের করতে পারছি না যতই ফোর্স দিয়ে দিই, সেই এয়ারটাকে আমরা কিন্তু এক্সেল করতে পারবো না, সেইটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। ও রিজার্ভ করে রাখে কিছুটা, রেসিডুয়ালটা খানিকটা রিলেট করো রিজার্ভের, যে এই যে রিজার্ভ করে রাখছে ও স্পেসটা, ও কাউকে দেবে না এই স্পেসটা, ও রাখবে। তুমি যতই এয়ারটাকে বার করার চেষ্টা করো বা যতই এক্সেল করার চেষ্টা করো ফোর্সফুলি, ও কিন্তু নিজের জন্য একটু জায়গা রেখে দিচ্ছে, সেইটাকে বলছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কত এমএল, 1200 ml, বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে এই চারটে, টাইডাল ভলিউম, আইআরভি, ইআরভি এবং আরভি। টাইডাল ভলিউম হচ্ছে যে নর্মাল একটা রেসপিরেশন, ওঠানামাটা, গ্রাফ হিসেবে বোঝার চেষ্টা করো, তাইলে ভালো বুঝতে পারবে। এরপরে হচ্ছে যে আইআরভিটা কি বলেছিলাম, ফোর্সফুলি একটা নেওয়া এবং নর্মালি ছাড়া অবধি আইআরভি বলেছিলাম। এরপরে কি বলেছিলাম, এক্সপিরেটরি বলেছি, ফোর্সফুলি ছাড়া এবং নর্মাল নেওয়াকে এক্সপিরেটরি বলছি। এবং রেসিডুয়াল ভলিউম কি বলেছি না, যেটা ও নিজের জন্য রেখে দিচ্ছে, সেটা হচ্ছে 1200। এই অবধি বোঝা গেছে? এরপর চলে আসছি লাং ক্যাপাসিটি, ঠিক আছে? এতক্ষণ ছিলাম লাং ভলিউম, এরপর আসছি লাং ক্যাপাসিটি। লাং ক্যাপাসিটির মধ্যে আছে টিএলসি। টিএলসি হচ্ছে সব থেকে বেশি, মনে রাখবে টিএলসির পরিমাণ সব থেকে বেশি, দেখো লাস্টে একদম আছে টিএলসি, টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটিকে আমরা বলছি টিএলসি। টোটাল লাং ক্যাপাসিটি কত, 6000 ml। এইখানের মধ্যে কি কি আছে, টিএলসির মধ্যে টিভি আছে, আইআরভি আছে, ইআরভি আছে আর আরভি আছে। এই চারটাকে মিলে 4 রকমের যে ভলিউম আছে, সেই ভলিউমটাকে যোগ করে কত হচ্ছে, 6000 হচ্ছে। এ দেখো 3000, 4000, 5000, 500, 600, 700, 5700, মোটামুটি ওটাকে 6000 হিসেবে ধরছে, ঠিক আছে? টিএলসি হচ্ছে টিভি, আইআরভি, ইআরভি এবং আরভি।
লিখে রাখো নিচে, ঠিক আছে? টিএলসি ইজ ইকালস টু টিভি প্লাস আইআরভি প্লাস টিআরভি। নিচে লেখো, টিভির নিচে লেখো 500 ml প্লাস আইআরভি হচ্ছে, আচ্ছা তোমরা আইআরভি হচ্ছে 3300, ঠিক আছে? এখানে একটু ভুল দেওয়া আছে। আইআরভি হচ্ছে 3300 ml। আচ্ছা 3300 ml ধরেই করো। আইআরভি হচ্ছে 3300 ml, ইআরভি হচ্ছে যে 1000 মানে 1000 ml, আর আরভি হচ্ছে 1200 ml। এটাকে যোগ করে কত হচ্ছে দেখো তো। এটাকে যোগ করে 6000 হচ্ছে, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নেবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, ঠিক আছে? কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। TLC is equals to TV plus IRV plus ERV plus RV, 500 plus 3300 plus 1000 plus 1200 is equals to 6000। না 6100 হবে না, তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাহলে 6100 হবে না, বাকিদের সবার 6000 আসছে, ঠিক আছে? 100 হচ্ছে, 100 কি করে হয়? রস অনুলিসনে অন্য আছে, রস বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকবে, ঠিক আছে? তুমি 100 যার বেশি হচ্ছে তার একটু ভুল হচ্ছে, লেখো 500 প্লাস 3300 প্লাস 1000 প্লাস 1200। এই যে ও ক্যালকুলেশনটা দিয়েছে, ওটা 6000, ঠিক আছে? এই ক্যালকুলেশন গুলো কিন্তু ধরে, কোশ্চেনে আসতে পারে। এরপর আসছি ভাইটাল ক্যাপাসিটি রকম আছে, আমার মনে হয় এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এরপর আসছি ভাইটাল ক্যাপাসিটি। ওটা যারা হচ্ছে যে টার্গেট হাই ফলো করছো সেখানে ইআরভিটা তোমরা ওই 1100 যেখানে আছে সেখানে ব্র্যাকেটে লিখে রাখো যে 1000, ঠিক আছে? আর আইআরভি তে লিখে রাখো ব্র্যাকেটে 3000 এর পাশে 3300, তাহলে ক্যালকুলেশন মিলে যাবে। পেন্সিলে করে লিখে রাখবে, হ্যাঁ? এরপরে আসছি ভাইটাল ক্যাপাসিটি, ভিসি। ভাইটাল ক্যাপাসিটির কত ভলিউম? 4800। ভাইটাল ক্যাপাসিটির কত ভলিউম? 4800। ভাইটাল ভি প্লাস টিভি মানে আমরা যেটা ফোর্সফুলি আমরা ইনহেল করছি, প্লাস হচ্ছে যে আমরা যেটা ফোর্সফুলি এক্সেল করছি, প্লাস একটা নর্মাল রেসপিরেশন যেটা নর্মালি আমরা ইনহেল করছি এবং এক্সেল করছি, এই অবধি উঠেছে। এইখান থেকে শুরু হচ্ছে নর্মাল রেসপিরেশনের ইনহেলেশন থেকে শুরু হচ্ছে, পুরো ফোর্সফুলি উঠছে ওপরে গ্রাফটা, তারপরে আবার ফোর্সফুলি যে নেমে যাচ্ছে সেইটা দেখ। এআরভি প্লাস টিভি প্লাস ইআরভি হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটিও যেটা ছাড়লাম, নর্মালি পরে ফোর্সফুলি যে একটা বাতাসটাকে সেইটাকে নর্মালি যেটা ছাড়ছি, মোটামুটি আইআরভি নর্মালি ছেড়ে দিলাম, তারপরে যে নর্মাল রেসপিরেশনটা নেওয়ার জন্য নর্মালি ছেড়ে পরে আরেকটা রেসপিরেশন নিতে যাব, সেই জায়গাটা অবধি, সেই জায়গাটাকে বলছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ঠিক আছে? ইন্সপিরেটরি ক্যাপাসিটির কত এমএল ভলিউম? 3600। ইন্সপিরেটরি ক্যাপাসিটির ভলিউম কত? 3600। ইন্সপিরেটরি ক্যাপাসিটিতে লেখো
অঙ্কটা IC ইজিক্যালস টু টিভি প্লাস IRV, IC ইজিক্যালস টু টিভি প্লাস IRV 500 প্লাস 3300 3800। এগুলো আমি এতক্ষণ টাইম নিয়ে কেন বলছি, কেন কি এটার থেকে কোশ্চেন আছে। 500 প্লাস 3300 3800, ঠিক আছে, আইসি। এরপর চলে আসছি FRC ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। FRC ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি রেসপিরেশন ক্যাপাসিটি অবধি হয়েছে। রেসপিরেটরি ক্যাপাসিটিতে আমরা নর্মালি ছেড়ে দিচ্ছি, আরেকটা নর্মাল রেসপিরেশন নিতে যাব, সেটা নেব না, ফোর্সফুলি আবার ছাড়বো, ঠিক আছে, ফোর্সফুলি আবার আমরা এয়ারটা ছাড়ছি, যতটা অবধি ছাড়তে পারছি সেটা, এবং তারপরে আমার লাংস যে রিজার্ভ করে রেখেছে যে জায়গাটা সেটা, এবং তারপরে আমরা যে নিতে পারছি সেটা, সেই অবধি এফআরসিটা হচ্ছে। বোঝা গেছে? এই ছবিটা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। নর্মালি আমরা ছাড়লাম, একটা নর্মাল রেসপিরেশন নিতে যাব, সেখানে নেব না, থেমে যাব, তারপরে আবার ফোর্সফুলি আমরা যতটা ছাড়তে পারলাম সেটা, এরপরে আমরা নর্মালি নিতে থাকবো সেটা, এবং এর মাঝখানে যে আমাদের লাংস যে জায়গাটা রিজার্ভ করে রেখেছে, ও যেটা কারোকে দেবে না, ঠিক আছে, সেইটা, ওইটা প্লাস এটা FRC RV এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম কত হচ্ছে? 1000 প্লাস 1200 সমান 2200। সরি, এখানে আবার একটা ক্যালকুলেশন ভুল দেওয়া আছে, 1000 প্লাস 1200 সমান 2200 হবে না, ইআরপি 1000 এবং আরভি 1200 সমান 2200। আগে বলেছিলাম না ইআরপিটার ব্র্যাকেটে 1000 লিখে রাখতে এবং আরভিটা 1200, তাহলে 2200 হচ্ছে, এখানে 2400 হবে না। ক্যালকুলেশনে একটু খানিকটা ভুল আছে, এগুলো কারেকশন করে নেবে। এফআরসি হচ্ছে 2200। হয়ে গেল? এই অবধি সবাই বুঝতে পেরেছে? ভিসিটা আর একবার বলবো। ভিসি হচ্ছে আইআরভি প্লাস ইআরভি প্লাস টিভি, ঠিক আছে। ভিসি সমান লেখো আইআরভি প্লাস ইআর। আচ্ছা, এত পিডিএফ কেন চাই? আমি তো বলে দিচ্ছি, পিডিএফ অলরেডি দেওয়া আছে গ্রুপে, তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ অলরেডি পিডিএফটা পরের কথা, আমি তো ক্লাসটা নিচ্ছি। ক্লাসে যখন তুমি অ্যাটেন্ড আছো, একটা খাতা পেন নিয়ে বসো, আমি যেটা সেটা তুমি লিখতে থাকো। আইসিটা কি বলে? হ্যাঁ বলেছি 3800। আইসি তো আমি আগেই বললাম 3800, হ্যাঁ আইসি 3800 হবে। আইসি সমান টিভি প্লাস আইআর 500 প্লাস 3300 3800। আর ভিসি করলে ভিসি ইজিক্যালস টু আইআরভি প্লাস ইআরভি প্লাস টিভি, নিচে লেখো আইআরভি, নিচে লেখো 3300 প্লাস 1000 প্লাস 500 সমান 4800। আচ্ছা ম্যাম, এফআরসিটা আরেকবার বলুন। এফআরসি ইআরভি প্লাস আরভি 1000 প্লাস 1200।
এরপরে আমি পিডিএফটা দিয়ে দেবো, নোট দিয়ে দেবো, ঠিক আছে, সেটা দেখে নিও। আর যদি কেউ ক্লাসে ভালো নোট করতে পেরেছো, সে একটু ক্লাসের শেষে এটাকে গ্রুপে দিয়ে দিও, মেন গ্রুপেই দিবে। হ্যাঁ, বলছে ম্যাম আপনাকে পড়া, সেটাই। কেউ কেউ যারা ফলো করতে পারছে তাদের একটু ইয়ে হয়ে যাবে, কারণ আর তোমরা যারা ফলো করতে পারছো না তারা বসবে, কারণ বারবার একই জিনিস রিপিট করতে থাকলে তো হবে না। তোমাদের নেক্সট ক্লাস কখন আছে বলো তো? 10টায় নেক্সট ক্লাস, 10টায় না, 10টা 30-এ, ঠিক আছে। আমি 10টা 30, তাহলে 10টা 15-20 অব্দি আমি ক্লাসটা নিচ্ছি, তারপর বন্ধ করবো, ঠিক আছে। এরপর আসছি ডিজিজ কন্ডিশনে, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেমের মোটামুটি হয়ে গেছে, এরপর আসবো ডিজিজ কন্ডিশনে। রেসপিরেটরি সিস্টেমে কি কি ডিজিজ কন্ডিশন গুলো আছে, প্রথমে চলে আসছি অ্যাজমা। অ্যাজমা কি? হেডিং করো অ্যাজমা। অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ, ঠিক আছে, যেটা হচ্ছে যে এয়ার ওয়ে গুলোতে যেটা আছে সেইখানে হচ্ছে। কোথায় হচ্ছে অ্যাজমা? কোথায় হচ্ছে? এয়ার ওয়ে। এই যে দেখাচ্ছে দেখো এখানে ছবিটা ফলো করো। নর্মাল এয়ারওয়ে আর অ্যাজমাটিক এয়ারওয়ে যেটা আছে। নর্মাল এয়ারওয়ে মানে হচ্ছে যে তোমাদের ওই ট্রাকিয়ার থেকে যে ব্রঙ্কি এবং ব্রঙ্কিওল গুলো চলে আসছে, এইমাত্র পড়ালাম, সেই এয়ারওয়ে গুলোতে, এটাকে এয়ারওয়ে বলছে। সেই এয়ারওয়ে নর্মাল দেখতে কেমন হয়? একটা পাইপের মতন, নর্মাল পাইপের মতন, ঠিক আছে। এই দেখো রিং গুলো আছে, সি শেপের রিং গুলো আছে। তো ওই যে এয়ারওয়েটার মধ্যে যদি অ্যালার্জিক কোনো রেসপন্সের জন্য ব্রঙ্কির মধ্যে, মানে ট্রাকিয়াটা যেটাতে ভাগ হচ্ছে সেটাকে ব্রঙ্কি বলেছি, ব্রঙ্কির মধ্যে স্ট্রাকচারটা এরকম হয়ে যায়, কোথাও একটু কনস্ট্রিক্ট হয়ে গেছে, কোথাও একটু স্ফীত হয়ে গেছে, কোথাও একটু মানে এটা লেখা আছে কনস্ট্রিক্টেড এয়ারওয়ে, আর কোথাও একটু হচ্ছে যে স্ফীত হয়ে গেছে। এটা কি জন্য হয়েছে? ইনফ্ল্যামেশনের জন্য হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাজমা। এটার ফলে কি হয়? ন্যারোইং অফ এয়ারওয়ে। এয়ারওয়েটা তো চুপসে যাচ্ছে না, সরু হয়ে যাচ্ছে, দেখো ন্যারোড এয়ারওয়ে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? এয়ারটা পাস করতে পারছে না, এয়ারটা পাস করতে পারছে না। নর্মাল এয়ারওয়েতে যেমন আমাদের এয়ারটা পাস করতে পারছিল, এতটা জায়গা আছে, অ্যাজমাতে এয়ারটা পাস করতে পারছে না। এটাই মেন, এটা মনে রাখবে, পারলে ছবিটা এঁকে রাখো। ক্রস সেকশন করে দেওয়া আছে দেখো, নর্মাল এয়ারওয়ে নিচে কতটা জায়গা আছে এয়ার পাস করার জন্য, কিন্তু যেটা হচ্ছে অ্যাজমাটিক এয়ারওয়ে সেটার মধ্যে জায়গা নেই, একদম সরু হয়ে আছে, ঠিক আছে। দুটো এর টাইপস আছে, অ্যাজমা দুটো টাইপস আছে। কি কি লিখে রাখো অ্যাজমার দুটো টাইপস কি কি? এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ এবং ইন্ট্রেন্সিভ। স্পিডে লিখবে, ঠিক আছে। এক্সটেন্সিভ এবং ইন্ট্রেন্সিভ। এক্সটেন্সিভটা কি জন্য হয়? অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য হয়। আর ইন্ট্রেন্সিভটা কি জন্য হচ্ছে? নন অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য হচ্ছে, ঠিক আছে। এটা 35 বছরের পরে হচ্ছে। এটা নন অ্যালার্জিক রিঅ্যাকশন, কিন্তু এজ ফ্যাক্টর কাজ করছে। এটা হচ্ছে যে 35 বছরের পরে দেখা যাচ্ছে। কি জন্য হয়? কজেস বা ইটিওলজি কি জন্য হয়? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য হতে পারে। ড্রাই এয়ার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের এক্সাম্পল হিসেবে লিখে রাখবে। ড্রাই এয়ার, অ্যাটমসফিয়ারিক পলিউশন, দ্বিতীয় পয়েন্ট অ্যাটমসফিয়ারিক পলিউটেন্টস, যেমন সিগারেট, ইন্ডাস্ট্রিয়াল স্মোক, সালফার ডাইঅক্সাইড, এগুলোর জন্য অ্যাটমসফিয়ারিক। অ্যালার্জিক ইনহেলেশন 3 নম্বর পয়েন্ট,
আরো কোনো অ্যালার্জি হচ্ছে যে যদি কিছু থাকে সেটাকে ইনহেল করলে, যেমন ধরো সালফেট, কোনো স্মোক, কারো কারো দেখবে ধোঁয়াতে প্রবলেম থাকে, কারো ডাস্টে প্রবলেম থাকে, সেটাই অ্যালার্জিক ইনহেলেশন। এছাড়াও কিন্তু স্ট্রেস এবং মেডিকেশনের জন্য হতে পারে। ঠিক আছে, লিখতে পেরেছো সবাই? আমি রেকর্ডিং করছি। হ্যাঁ, ঠিক আছে, যারা লিখতে পেরেছে তাদের কাছ থেকে একটু দেখে নিও। হ্যাঁ, কোনটা এদের পরে হয়? তো 35 পরে হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা আছে মানে ইন্ট্রিনসিক যে অ্যাজমাটা আছে, দুটো টাইপস বললাম, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক। যেটা নন অ্যালার্জিক সেটা হচ্ছে 35 ইয়ার্স এর পরে হচ্ছে। এরপর আসছে নিউমোনিয়া। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে যে ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। লাং প্যারেনকাইমার মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, যেটা কেন হচ্ছে, যে আমাদের অ্যালভিওলাই গুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে ইনফ্লামেশনের কারণে ফ্লুইড ফিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে ছবিতে দেখো দেখো নিউমোনিয়া কেন হচ্ছে? আমাদের অ্যালভিওলাই গুলোর মধ্যে ফ্লুইডটা ফিল হয়ে যাচ্ছে, তখন সেটা নিউমোনিয়া হচ্ছে। আমাদের সেটাকে নিউমোনিয়া বলছি। এটা কেন হয়? আচ্ছা, টাইপস গুলো আগে বলে দিই। টাইপস হচ্ছে সেগমেন্টাল নিউমোনিয়া, বাইল্যাটারাল নিউমোনিয়া, সেগমেন্টাল নিউমোনিয়া, বাইল্যাটারাল নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়া। সেগমেন্টাল, বাইল্যাটারাল, লোবার এবং ব্রঙ্কো, চারটে টাইপ। সেগমেন্টাল হচ্ছে যে স্মল সেগমেন্টের ওই লোবগুলোর মধ্যেই হচ্ছে। ঠিক আছে, পুরো এই চারটে টাইপ কিন্তু লোবের মধ্যেই। সেগমেন্টালটা যেটা স্মল সেগমেন্টাল লোবস এর মধ্যে হচ্ছে, যে কম জায়গায় একটা লোবের একটা কম জায়গায় হচ্ছে। ঠিক আছে, একটু একটু জায়গায়। এরপর বাইল্যাটারাল নিউমোনিয়াটা কোথায় হচ্ছে? দুটো সাইডে, লোবস এর দুটো অপোজিট সাইডে হচ্ছে। এরপর আসছে লোবার নিউমোনিয়া। এটাতে কি হচ্ছে? পুরো লোবটাতেই হচ্ছে ফ্লুইড ফিল হয়ে গেছে, কোনো জায়গা বাকি নেই, কমপ্লিট লোব এফেক্টেড। লিখে রাখো। এরপর আছে ব্রঙ্কো নিউমোনিয়া। এটা কেমন হচ্ছে? প্যাচি লাইক ফরমেশন ইন দা লাং। প্যাচি ফরমেশন লিখে রাখবে, প্যাচি ফরমেশন হচ্ছে। ইটিওলজি বা কজেস কি কি কারণে হয়? ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাস ইনফেকশন, মাইক্রোপ্লাজমা and protozoa in it. লেখো বলছি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাস ইনফেকশন, আর মাইক্রোপ্লাজমা অ্যান্ড প্রোটোজোয়া ইন এডস। এটা ইটিওলজি এবং কজেসে গেলাম।
এবার আসছি কমপ্লিকেশন। কমপ্লিকেশনের মধ্যে কি আছে, আমি 20তেই শেষ করে দেবো, ঠিক আছে? 10টা 20তে আমি ক্লাসটা অফ করবো, ঠিক আছে? আর 4 মিনিট পড়ে নাও। কমপ্লিকেশনের মধ্যে কি আছে, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডাইটিস, প্লুরাল ইফিউশন, পেরিকার্ডাইটিস, মাইক্রোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা and protozoa in head. কি বললাম, কমপ্লিকেশন গুলো বলছিলাম। কমপ্লিকেশন হচ্ছে প্লুরাল ইফিউশন, পেরিকার্ডাইটিস, ব্যাকটেরিয়ামিয়া, মেনিনজাইটিস। এগুলো জেনে রাখো। এরপর দুটো টেস্ট ছিল, ঠিক আছে? ল্যারিঙ্গোস্কোপি বা ব্রঙ্কোস্কোপি, এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট, ঠিক আছে? এটা একটু লিখে রাখবে। ল্যারিঙ্গোস্কোপি বা ব্রঙ্কোস্কোপি কাকে বলে? এটা হচ্ছে একটা প্রসিডিওর যেটা নাক বা মুখের দিকে তোমার ল্যারিঙ্গোস্কোপটাকে ইনসার্ট করা হয়, ঠিক আছে? এটা মানে তোমার ট্রাকিয়া বা ব্রঙ্কি ব্রঙ্কাস এগুলোকে হয় দেখার জন্য, মানে অনেক কিছু, এটার অনেক কিছু কারণ থাকতে পারে যে ল্যারিঙ্গোস্কোপি বা ব্রঙ্কোস্কোপি করা হচ্ছে কেন, কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাকিয়া, ল্যারিংস এবং ব্রঙ্কিকে দেখার জন্য, ঠিক আছে? এটা কোন দিক থেকে ইনসার্ট করা হয়, মাউথ বা নোজ, এইটুকু জেনে রাখবে। তোমরা ইনকিউবেট করার সময় ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ইনকিউবেট করা হয়, বা তোমার যদি ফুসফুসে কোনো সমস্যা থাকে সেই কারণে ব্রঙ্কোস্কোপি বা ল্যারিঙ্গোস্কোপি করতে বলা হতে পারে। যে কোনো সমস্যা, অ্যাজমা বা সিওপিডি বা রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক আছে, এসওবি, যে কোনো কারণের জন্য ডক্টর অ্যাডভাইস করতে পারে। রিকোয়ার্ড ইনস্ট্রুমেন্ট হচ্ছে ল্যারিঙ্গোস্কোপ বা ব্রঙ্কোস্কোপ। এটা কিন্তু স্টেরিলাইজেশন একটা হচ্ছে যে স্টেরাইল প্রক্রিয়া, ঠিক আছে? ল্যারিঙ্গোস্কোপটাকে কত পার্সেন্ট কি দিয়ে স্টেরাইল করা হয়, কেমিক্যালটার নাম হচ্ছে 2% গ্লুটারঅ্যালডিহাইড। এটা লিখে রাখবে, 2% গ্লুটারঅ্যালডিহাইড। যে কোনো স্টিল ইনস্ট্রুমেন্টকে 2% গ্লুটারঅ্যালডিহাইড দিয়ে স্টেরাইল করা যেতে পারে। আরেকটা টেস্ট লিখে রাখবে, পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি। পালমোনারি ফাংশন টেস্ট, এটা কি দ্বারা করা হয়? স্পাইরোমিটার দিয়ে করা হয়। ডিজিটাল স্পাইরোমিটারও হতে পারে বা নন ডিজিটাল স্পাইরোমিটারও হতে পারে। স্পাইরোমিটার দেখতে এরকম হয়, একটা ওই পাইপ থাকে, সেই পাইপটার মধ্যে 3টে বল থাকে। তো ওই পাইপটার মধ্যে এয়ারটাকে ইনহেল করতে হয়, নিচের দিকে নিতে হয়, না কি বাইরের দিকে এক্সেল করতে হয় না। কিন্তু অনেকেই কিন্তু মনে করেন যে পাইপটা থেকে এক্সেল করতে হবে, এয়ারটা কিন্তু এক্সেল করতে হয় না, এয়ারটা ইনহেল করতে হয়, নিজের ফুসফুসটাকে এয়ার দিয়ে ফিল করতে হয়, ঠিক আছে? এয়ার দিয়ে যতটা ইনহেল করবে পেশেন্ট, তত ওই লাল লাল হলুদ এবং সবুজ এই 3টে বল উঠবে, ঠিক আছে? প্রথমে যে যে বলের একদম পাশে ওই নলটা কানেক্টেড থাকে সেই বলটা উঠলে একটু কম পরিমাণ
মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে তার। যদি সে গ্রিন বলটাকে তুলতে পারে টু দ্য এক্সটেন্ট, মানে পুরোটা অবধি তুলতে পারে, তার মানে তার লাংস কন্ডিশন সব থেকে ভালো। ঠিক আছে, এই অবধি জেনে রাখো। আর একটা টেস্ট আছে থোরাসেন্থেসিস। থোরাসেন্থেসিস হচ্ছে এই মাত্র যে বললাম প্লুরাল স্পেসের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটাকে হচ্ছে অ্যাসপিরেশন করা হয় নিডল দ্বারা। এরকম পেশেন্টকে এরকম একটা বালিশ দিয়ে টেবিলের মধ্যে একটা টেবিলের উপর একটা বালিশ দিয়ে এরকম ভাবে বসতে বলা হয়, পিঠের দিক থেকে একটা নিডল দিয়ে প্লুরাল ফ্লুইডটাকে হচ্ছে বের করা হয়। সেই প্রসিডিওরটার নাম হচ্ছে থোরাসেন্থেসিস। আজ এই অবধি থাক, পরের দিন আরো দু একটা কন্ডিশন আছে সেগুলো বলে দেবো। তোমরা একটু পিডিএফ গুলো ফলো করার চেষ্টা করো। আর ক্লাসটা যখন ফার্স্টের থেকে স্টার্ট করব তখন একটুখানি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ওই যে বললাম সবার নেটওয়ার্ক সমান নয়। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম একটু চেষ্টা করবে যেন ঠিকঠাক ভাবে মানে ফলো করতে পারো। ঠিক আছে, না হলে ক্লাসটা কি হচ্ছে কি আমি মানে ল্যাক করে যাচ্ছি, তোমাদের এগোতে পারছি না। আর যারা প্লিজ হচ্ছে বারবার ধরে বলছে রিপিট করুন ম্যাম, তারা একটু মানে চেষ্টা করবে, আমি রিপিট করে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু ক্লাসটা তো আমি ফার্স্টেই রেকর্ডিং করছি, তারা চেষ্টা করবে যে রেকর্ডিংটা একবার দেখে নেওয়া। ঠিক আছে, আর প্রতিটা ক্লাসের শেষে প্রতিটা চ্যাপ্টার পড়ানো হয়ে যাওয়ার পরে তোমরা যে কোনো ইনকোয়ারি করতে পারো, কারো কোনো প্রবলেম থাকলে ইনকোয়ারি করতে পারো। সেরকম যদি সবার প্রবলেম থাকে তখন আমি একটা কোয়ারির ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, কোয়ারির ক্লাস নিয়ে নেবো সেই দিনকে। মানে একটা দিন দেখে আমি কোয়ারির ক্লাস নিয়ে নেবো, যেদিনকে তোমাদের কোয়ারি থাকবে। আজকে এই অবধি থাকছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।